Assalamualaikum everyone, আজকে আমরা আমাদের রাইটিং টাস্ক 1 এর অনেকগুলো পার্ট করলাম। সো আজকে আমরা শিখব হলো এতদিন আমরা শিখেছি যে আপনার সেল যদি বাড়ে, ইনফরমেশন বাড়ে, পপুলেশন বাড়ে, কোনো কিছু যদি বাড়লে ওয়ার্ডগুলো কি হবে। সো এখন আমরা বাড়লে এন্ড কমলে মানে একদম ইজি করে বাংলায় বলছি যে আপনার যদি রাইটিং টাস্ক 1 এর মধ্যে লাইন গ্রাফের মধ্যে অথবা যে কোনো রাইটিং এর মধ্যে যে কোনো কিছু যদি আপস এন্ড ডাউনস হয় সেই ক্ষেত্রে আপনি কি ওয়ার্ড ইউজ করবেন সেটা নিয়ে আমরা কথা বলবো। সো লেটস গেট স্টার্টেড। সো এখানে আমরা দেখেন এখানে কিন্তু বাড়া কমা দুইটাই দেখাচ্ছে এই গ্রাফের মধ্যে 2090 থেকে 2006 পর্যন্ত দেখেন কি হয়েছে আপনি কিন্তু বেড়েছে এন্ড কমেছে সেল। সো বাড়লে আর কমলে যে ওয়ার্ডগুলো হবে সেটা আমরা ইউজ করব। সো এই দেখেন ডিসক্রাইব মুভমেন্ট, এখানে কিন্তু সেল দেখাচ্ছে বাড়ছে, রাইট? একটা সেল আমরা দেখতে পাচ্ছি বাড়ছে। বাড়লে আমরা কি ওয়ার্ড ইউজ করতে পারি? আমরা ইউজ করতে পারি রোজ যদি পাস্ট টেন্স হয়। দ্য সেল রোজ, দ্য সেল ইনক্রিজড, দ্য সেল ওয়েন্ট আপ, দ্য সেল ক্লাইম্বড, দ্য সেল জাম্পড। আমার সাথে বলেন রোজ, বানান কিন্তু ভুল করবেন না। পাস্ট টেন্স রোজ, ইনক্রিজড, ওয়েন্ট আপ, ক্লাইম্বড, জাম্পড। তো সেল বাড়লে আপনি এই ওয়ার্ডগুলো ইউজ করতে পারেন। এখন যদি এখানেও দেখেন ডেসক্রাইব মুভমেন্ট সেল, এখানে কিন্তু সেল কমছে 2000 থেকে 2010 পর্যন্ত সেল কিন্তু কমেছে। তো কমলে আমরা কি সেল হতে পারে, যে কোনো কিছু কমলে হলে আমরা কি ওয়ার্ড ইউজ করব। এটা আপনার দৈনন্দিন জীবনে স্পোকেন ইংলিশে বলেন, শুধু আইএসের জন্য না, রাইটিং টাস্ক 1 এর জন্য না, একাডেমিকের জন্য না। সো আপনি যে কোনো ক্ষেত্রে কিন্তু এগুলো ইউজ করতে পারেন। সো কমলে আমরা কিছু ওয়ার্ড সেখানে ডিক্লাইন্ড ইউজ করতে পারি। বানানটা মনে রাখবেন, ডিক্লাইন্ড, ডিক্রিজড, ওয়েন্ট ডাউন, ড্রপড, প্লাম্পেড, plummeted and slumped. So plummeted and slumped আপনি যদি কমে সেল যদি কমে যায় সেই ক্ষেত্রে আপনি কিন্তু এই ওয়ার্ডগুলো ইউজ করতে পারেন। সো এই ওয়ার্ডগুলো আগে আপনাকে ভালো করে মুখস্থ করতে হবে রাইটিং টাস্ক 1 করার আগে। আপনি যদি কোনো সেন্টারে গিয়ে করেন, বাসায় করেন, আপনাকে আগে এই ওয়ার্ডগুলো এই ক্লাসগুলো পার্ট বাই পার্ট শেখাতে হবে। এটা যদি একদিনে আপনাকে ক্লাস শেষ করে দেয়, একদিন 2 দিনের মধ্যে যদি দেখেন রাইটিং টাস্ক 1 একটা কোচিং সেন্টার আপনাকে করাই দিল আর খালি বলছে আমরা তো করাই দিছি, নো, আপনাকে ধরে করাতে হবে এবং ধরে পার্ট বাই পার্ট আপনাকে শেখাতে হবে, পার্ট বাই পার্ট আপনাকে প্র্যাকটিস করাতে হবে, পার্ট বাই পার্ট আপনার এক্সাম নেবে, তারপর আপনি রাইটিং টাস্ক 1 পারবেন, এছাড়া আপনি পারবেন না। সো এখানে আবার বলছি আপনি ওয়ার্ডগুলো শিখবেন যদি সেল কমে যায়, কোনো কিছু যদি ডিক্রিজ হয় সেক্ষেত্রে ইউজ করবেন ডিক্লাইন্ড, ডিক্রিজড, ওয়েন্ট ডাউন, ড্রপড, plummeted, slumped. Is that clear? সো সুন্দর করে ধরে এই ওয়ার্ডগুলো তাহলে কমলে আমরা এই 6টা ওয়ার্ড ইউজ করব। আসেন এবার একটু আগে। এখন আমরা দেখব এখানে দেখেন সেল কিন্তু বেড়েছে, একটা এক্সাম্পল, আর এখানে দেখেন বাড়ছে আর কমছে। সো আমরা বাড়া নিয়ে কাজ করেছি স্টেডি, ড্রামাটিকলি অথবা নো চেঞ্জ, আমরা এই ওয়ার্ডগুলো ইউজ করেছি। এখন আমরা দেখেন এখানে দেখতে পাচ্ছি আমরা বাড়ছে কমছে। এই ক্ষেত্রে আমরা কি করব? 2090 থেকে 1990 থেকে 1996 পর্যন্ত বেড়েছে আর কমেছে। সো এই ক্ষেত্রে আমরা এই গ্রাফটাকে আমরা কিভাবে লিখবো? সো দেখি সিম্পল, দেয়ার ওয়াজ অ্যান ইনক্রিজ ইন দ্য ইয়ার 2009। আপনি কিছকিছু লিখছেন, কোনো কিছু নিয়ে, এটা একটা এক্সাম্পল সেন্টেন্স, আপনাকে আমি পার্ট বাই পার্ট ভিডিও বানিয়ে দিচ্ছি এবিসি জাস্ট বোঝার জন্য। আপনার দেখেন এখানে বলছে যে 2090 এ একটু ইনক্রিজ হয়েছে, সত্যি ইনক্রিজ হয়েছে। দেখেন 2090 থেকে আমরা 1990 থেকে 1996 পর্যন্ত। সো 1990 আমরা দেখতে পাচ্ছি দেয়ার ওয়াজ অ্যান ইনক্রিজ ইন দ্য ইয়ার অফ রাইট। কি ইনক্রিজ হয়েছে এটা ইনফরমেশন যেটা দেবে সেটা লিখবেন। এটা পপুলেশন ইনক্রিজ হতে পারে, এটা ইংলিশ শেখার স্কিল ইনক্রিজ হতে পারে, এটা কারো সেল ইনক্রিজ হতে পারে। তাহলে আপনি শুরু করবেন কি দেয়ার ওয়াজ অ্যান ইনক্রিজ, ক্লিয়ার? অথবা সেলস রোজ আপ টু, অথবা আপনি এটাও লিখতে পারেন এত মিলিয়ন টু 2090 থেকে 1994 পর্যন্ত সেল কি হয়েছিল? রোজ হয়েছিল। আপনি ইনক্রিজ না লিখে সেল রোজ, তাহলে আপনাকে খেয়াল রাখতে হবে দেয়ার ওয়াজ লিখলে কিন্তু সিম্পলি আপনি নাউন লিখছেন দেয়ার ওয়াজ অ্যান ইনক্রিজ। আর যদি আপনি এইভাবে লেখেন তাহলে সেল রোজ হয়েছে, রাইজের পাস্ট টেন্স, সেল রোজ। তো আপনি দেখেন সেল রোজ করেছিল কত? 2090 থেকে 1990 থেকে 1994 পর্যন্ত। তাহলে সেল রোজ আপ টু এত পার্সেন্ট সেল রোজ করেছিল। সেল ওয়েন্ট ডাউন, এখন যদি কমে যায়, দেখেন আমরা এখানে দেখতে পাচ্ছি যে 1990 থেকে 94 পর্যন্ত কমে গেছে, সেল ওয়েন্ট ডাউন। তাহলে আপনি ওয়েন্ট ডাউন ওয়ার্ডটা আমরা আগে শিখেছিলাম, সেল ওয়েন্ট ডাউন টু এত পার্সেন্ট হতে পারে, 20% হতে পারে, 30%, আপনার গ্রাফের মধ্যে যেটা থাকে। তাহলে সেল ওয়েন্ট ডাউন, দ্য পপুলেশন ওয়েন্ট ডাউন, দ্য বার্গার ওয়েন্ট ডাউন, দ্য কার ইউজিং কান্ট্রিজ ওয়েন্ট ডাউন। তো যেটাই কমে যায় আপনি ওয়েন্ট ডাউন দিয়ে যত পার্সেন্টটা লিখবেন। এটা একটা এক্সাম্পল সেন্টেন্স দেখেন, সেলস ওয়েন্ট ডাউন টু এত পার্সেন্ট, অথবা ডিপেন্ড করছে আপনার গ্রাফের মধ্যে কি আছে।
2004 থেকে 1994 থেকে 1996 পর্যন্ত, 1994 থেকে 1996 পর্যন্ত সেল দেখেন কমে গেছে। তো এখানে যে ইনফরমেশনটি থাকবে আপনার রাইডিং লাইন গ্রাফের মধ্যে, আপনি সেটাই ওয়েন্ট ডাউন, রোজ, দেয়ার ওয়াজ অ্যান ইনক্রিজ, আপনাকে এই ওয়ার্ডগুলো আগে সেন্টেন্সে আপনি লিখতে পারেন কিনা বুঝতে হবে, এই ওয়ার্ডগুলোর মিনিং কি আগে বুঝতে হবে, তারপর আপনি লাইন গ্রাফ, তারপরে যে কোনো গ্রাফ বলেন, যাই বলেন, পাই চার্ট বলেন, যেটা বলেন, বার চার্ট বলেন, আপনি এটা নিয়ে কাজ করবেন। সেল রিমেইনড স্টেডি, যদি কোনো চেঞ্জই না হয়, মনে করো আপনি একটা লাইন গ্রাফ লিখছেন, যেখানে দেখছেন 2000 থেকে শুরু করে 2010 পর্যন্ত কোনো চেঞ্জ হয়নি, একটা গ্রাফের মধ্যে দেখতে পাচ্ছেন, দেখেন যদি দাগটা এরকম থাকে, যে তাহলে কি বলে রিমেইনড স্টেডি, তাহলে বানানটাকে মুখস্থ করবেন, রিমেইনড স্টেডি মানে নো চেঞ্জ, রিমেইনড স্টেডি মানে নো চেঞ্জ, মানে 2002 থেকে আপনি মনে করেন বিজনেস করেন, আপনি 2002 থেকে শুরু করে 2002 থেকে শুরু করে 2010 পর্যন্ত আপনি প্রতি মাসে 1 লাখ টাকা ইনকাম করতেন, 1 লাখ টাকা ইনকাম করছেন এতদিনে গ্যাপের মধ্যে, তাহলে বলবেন সেল রিমেইনড স্টেডি। বুঝতে হবে, তাহলে এই ওয়ার্ড আগে বুঝতে হবে, সেন্টেন্স আগে স্টুডেন্টদের জানতে হবে, তারপর আপনি ক্লাস করবেন। আপনাদের দেখা যায়, আমি এটা জানি, অনেক কোচিং সেন্টার আপনারা এগুলা আপনাকে ধিমধাম অনেক কিছু শেখাই দিচ্ছে, আপনার মাথায় কিছু ঢুকছে না। আরে ভাই, যারা 7-8 পাওয়ার লেভেলে আছে, যাদের বেসিক অনেক ভালো, তারা হয়তো বুঝে যায়। এই জন্য আমি বিশ্বাস করি বাংলাদেশে অনেক কোচিং সেন্টারে যেটা হচ্ছে বাংলাদেশে, যে আইএলটিএস এ ভর্তি হয় 100%, মনে করেন স্টুডেন্ট আছে ক্লাসে, 30% পরীক্ষা দেয়, 70% পরীক্ষা দেয় না, বিকজ তাদের অনেক কিছুই ক্লিয়ার হয় না, এই জন্য তারা পরীক্ষা দিতে ভয় পায়, পরীক্ষা দিলেও তারা ভালো স্কোর করতে পারছে না, বিকজ তাকে ধরে ধরে সেন্টারগুলা ধরে ধরে ওয়ার্ড, একটা উইক স্টুডেন্ট হতে পারে, সেও আইএলটিএস করতে আসছে, তার হয়তো বেসিকটা মোটামুটি ভালো, তার দরকার 6, লেভেল 5-এ আছে, এখন তাকে যদি একটু ধরে ধরে বোঝানো না হয়, সে কিন্তু 6 পাবে না। তাকে যদি ধুমধাম 2-1টা ক্লাস করা দিলেন, হ্যাঁ রাইটিং টাস্ক 1 ক্লাস হয়ে গেছে, তো এরকম করলে হবে না। সো নাও কাম টু দ্য পয়েন্ট। এখন দেখেন ডেসক্রাইবিং সেন্টেন্স, আপনি সেন্টেন্স কিভাবে লিখবেন, দেয়ার ওয়াজ অ্যান ইনক্রিজ দিয়ে শুরু করতে পারেন, যে ইয়ারটা থাকে গ্রাফে, সেল রোজ হতে পারে, এত পার্সেন্ট হয়েছিল, যে ইয়ারই হোক আপনার গ্রাফের মধ্যে, সেলস ওয়েন্ট ডাউন, কমে গেছিল, যত পার্সেন্ট কমছে আপনি গ্রাফ দেখে লিখবেন, অথবা সেল রিমেইনড স্টেডি, কোনো চেঞ্জই হয়নি, এটা ডিপেন্ড করছে গ্রাফের মধ্যে কত পার্সেন্ট আছে। সো এখানে দেখেন নাম্বার অফ ভেজিটেরিয়ান জাম্পড, অথবা দেখেন বেড়ে গেছে, 2 থেকে জাম্প করছে, অথবা ক্লাইম্বড, আপনি ওয়ার্ডগুলো আগে শিখেছিলাম, জাম্পড, ক্লাইম্বড, হ্যাঁ, তো বানান কিন্তু ভুল করবেন না, বি কেয়ারফুল। আর স্ট্রাকচার, আপনি কিন্তু টেন্স অনেক ইম্পর্টেন্ট রাইটিং টাস্ক 1-এর মধ্যে, হ্যাঁ, একাডেমিকের মধ্যে স্পেশালি টেন্সটা আর ইনফরমেশনটা আপনাকে কিন্তু, আমি অতীতে যে ভিডিওগুলো আরো দেখে আসুন, ভালো লাগবে, সিরিয়ালে না দেখলে কিন্তু আপনি ক্লাসের কিছুই বুঝবেন না। সো এই দেখেন অ্যাবাউট কেন বললাম, about 2 to 4.5 মিলিয়ন, বিটুইন 2004 থেকে 2007 পর্যন্ত কি হয়েছে, 2 থেকে জাম্প করে কোথায় চলে গেছে, 4.5 মিলিয়নের মধ্যে। তাহলে আপনি জাম্প লিখতে পারেন, ক্লাইম্ব লিখতে পারেন। তাহলে আপনি যে বিজনেসম্যান, আপনি বলতে পারেন আপনি 2004-এ 1 লাখ টাকা ইনকাম করতেন প্রতি মাসে, তা আপনি 2007-এ গিয়ে দেখলেন, 7 পর্যন্ত দেখবেন আপনার সেলটা 2005 থেকে 7 পর্যন্ত কি হয়েছে, জাম্প করছে, আপনার মনে করেন 5 লাখ টাকা করে ইনকাম শুরু হয়ে গেছে, তখন আপনি ওয়ার্ডটা ইউজ করতে পারেন, জাম্পড, ক্লাইম্বড। আই হোপ ইউ আন্ডারস্ট্যান্ড। নেক্সট যেটা দেখেন, আমি আবার একটা এক্সাম্পল দিচ্ছি, এটা হলো জাম্প করছে, এটা হলো আপস অ্যান্ড ডাউনস, আপনি 2টা গ্রাফ দেখতে পাচ্ছেন। সো এই গ্রাফটা দেখেই মনে হচ্ছে এই গ্রাফটা কিভাবে এটা বেড়েছে, আর এখানে দেখেন আমি আপস অ্যান্ড ডাউনস দেখতে পাচ্ছি, যে ওয়েন্ট ডাউন, ইনক্রিজ লিখবো, কি লিখবো, আগে ওয়ার্ড বুঝবেন, আপনি দেখেই বুঝতেছেন এখানে আমি স্টেডি লিখবো না ড্রামাটিক চেঞ্জ লিখবো, নাকি নো চেঞ্জ লিখবো, মানে রিমেইনড স্টেডি লিখবো কিনা, এখানে দেখেন ওয়েন্ট ডাউন লিখবো না ওয়েন্ট আপ লিখবো না ইনক্রিজ লিখবো। সো গ্রাফ দেখেই কিন্তু আপনাকে ওয়ার্ডগুলো আগে মাথার মধ্যে চিন্তা করবেন, তারপর আপনি সেন্টেন্স চিন্তা করবেন, আপনি মেইন ইনফরমেশনগুলো লিখবেন, এগুলো কিভাবে লিখে আপনি অতীতের ভিডিওগুলো আমার দেখেন। নেক্সট, দেয়ার ওয়াজ এ প্ল্যাটো কি ইন সেল, এত থেকে এত, দেয়ার ওয়াজ এন ফ্ল্যাকচুয়েশন থাকতে পারে, ফ্ল্যাকচুয়েশন বুঝেছি, সাডেন অ্যান্ড রিমেইন দিয়ে আমরা কাজ করছি, তো প্ল্যাটো অ্যান্ড ফ্ল্যাকচুয়েশন নিয়ে এখন কাজ করব। দেখেন প্ল্যাটো কি, স্টেট অফ লিটল, অথবা কোনো চেঞ্জই হয়নি, একটা পিরিয়ড অফ টাইমের মধ্যে কোনো চেঞ্জই হয়নি, আর ফ্ল্যাকচুয়েট অথবা দেয়ার ওয়াজ এন ফ্ল্যাকচুয়েশন। ওকে, সো ফ্ল্যাকচুয়েটেড বলতে পারেন, যদি ভার্ব ইউজ করবেন তাহলে দ্য সেল ফ্ল্যাকচুয়েটেড, অথবা আপনি দেয়ার ওয়াজ ফ্ল্যাকচুয়েশন লিখতে পারেন, নাউন লিখতে পারেন। তাহলে এখন আসেন আমরা এটা নিয়ে একটা এক্সাম্পল দিই। প্ল্যাটো কি, দেয়ার ওয়াজ এ প্ল্যাটো ইন সেলস বিটুইন 2000 থেকে 2010 পর্যন্ত। দেখেন প্ল্যাটো মানে দেয়ার ওয়াজ নো চেঞ্জ, দেয়ার ওয়াজ নো চেঞ্জ, দিস ইজ প্ল্যাটো। তো আপনি যদি গ্রাফের মধ্যে দেখেন কোনো চেঞ্জ নাই, আপনি গ্রাফ দেখলেই বুঝবেন যে এত 2000 থেকে শুরু করে 2010 পর্যন্ত কোনো চেঞ্জই হয়নি, এটা হলো দেয়ার ওয়াজ এ প্ল্যাটো। আরও কিছু একটু ক্লিয়ার করে দিই আপনাকে, ফ্ল্যাকচুয়েশন থেকে এই দেখেন আপস অ্যান্ড ডাউন সেল
থেকে শুরু করে 2010 পর্যন্ত একবার বাড়ছে, একবার কমেছে, একবার বেড়েছে, একবার কমেছে, একবার বেড়েছে, একবার, এটাকে ফ্ল্যাকচুয়েশন বলে। তাহলে আপনি কিন্তু নর্মাল ইংলিশে বলতে পারেন মাই ইনকাম ফ্ল্যাকচুয়েটস, অথবা দেয়ার ওয়াজ এ ফ্ল্যাকচুয়েশন, অথবা ইট ফ্ল্যাকচুয়েটস এভরিডে, মানে বাড়েও কমেও, রাইট। সো অনেক কোচিংয়ে হয়তো দেখবেন যে আইএলটিএস স্টুডেন্ট বা স্পোকেন স্টুডেন্ট ফ্ল্যাকচুয়েট করে, সে দেখা গেল আইএলটিএস তার কোনো মাসে অনেক স্টুডেন্ট পেয়েছে, কোনো মাসে কম স্টুডেন্ট পেয়েছে। সো কত স্টুডেন্ট পেয়েছেন, কত কম পেয়েছেন, এইসব মাথার মধ্যে ফোকাস না রেখে যারা ইংরেজিতে একটু উইক ওদেরকে ধরে ধরে আমি রিকোয়েস্ট করব প্রতিটা সেন্টারকে, প্রতিটা টিচারকে, অনেক অনেস্ট টিচার আছে বাংলাদেশে, অনেক সেন্টার, অনেক টিচার, অনেক সেন্টার হয়তো ভালোভাবে ক্লাস দিচ্ছে, কিছু টিচার হয়তো কিছু উইক স্টুডেন্টদের ধরে ধরে দেখাচ্ছে না, তাদেরকে আমি রিকোয়েস্ট করবো যদি আপনাদের স্টুডেন্টদের জন্য আমি ভিডিওটা বানাচ্ছি, যদি মনে করেন কোনো টিচার আপনাকে ধরে ধরে রাইটিং টাস্ক মানে এইভাবে না শেখাচ্ছে ওই আইএলটিএস সেন্টারে, তাইলে আপনি ওখানে ইউ আর ওয়েস্টিং ইউর টাইম। তাহলে আমার কাছে তো আসার দরকার নেই, বিকজ আমি তো আপনাকে ধরে ধরে শেখাচ্ছি, আপনি আমার এই ভিডিও দেখবেন আর জাস্ট একটা বই অনলাইনে অর্ডার করবেন সিডি সহ, আমাদের আইএলটিএস এর চারটা মডিউলসের উপরে বই বারো, লিসেনিং, রাইটিং, স্পিকিং, এই বইটা অনলাইনে অর্ডার করে আপনি বইটা কিনতে পারেন। এটা 0161551551 এই নাম্বারে, এটা বিকাশ নাম্বার, এই নাম্বারে আপনি অর্ডার করলে আপনি 2 থেকে 3 দিনের মধ্যে বইটা পেয়ে যাবেন। সো এখন আমি দেয়ার ওয়াজ এ পিক, এই যে পিক মানে কি, একটা চূড়া, পাহাড়ের যেমন চূড়া হয়, সো এইটাকে পিক বলে। এই ওয়ার্ডটা অবশ্য আপনার লেখার দরকার নাই, বাট আমি পিকটাকে একটু বুঝিয়ে দিলাম। এখানে দেখেন পিক বলতে কোনটা, এটা একটা পিক, দেখছেন সেলের কিন্তু একটা পিক, এই দেখেন এখানে একটা পিক আছে, এখানে একটা পিক, এগুলোকে পিক বলে ইংলিশে, ক্লিয়ার? সো বানানটা মনে করি PEAK, পিক, ওকে? সো নাও কাম টু দ্য পয়েন্ট। সো এই হলো আমাদের আজকের রাইটিং টাস্ক 1 এর মধ্যে আমি অনেকগুলো ভিডিও দিলাম, আশা করি ভিডিওগুলো ভালো লাগছে, ভালো লাগলে অবশ্যই আপনি শেয়ার করবেন। বাংলাদেশের পৃথিবীর সমস্ত মানুষকে আমার বাংলা লেসন শেষ হলে আমি ইংরেজিতে লেসনটা শুরু করব। পৃথিবীর সবাইকে ইনশাআল্লাহ আমি একদিন ইংরেজি শেখাবো, এখানে বসে, এই কর্নারে বসে, বিকজ আই ওয়ান্ট, অনেক সেন্টারের ছেলে মেয়েরা কোচিংয়ে গিয়ে নাকি ইংরেজি শিখতে পারে না। কোচিং সেন্টার নাকি বাংলাদেশে এরকম মানুষের একটা মেন্টালিটি হয়ে গেছে, কোচিং সেন্টারে কিছু শেখায় না, প্রতারণা করে। যদি শেখায় ফাইন, আর যদি না শেখে আপনি আমার ভিডিও দেখে আপনি কম্পেয়ার করবেন যে আপনার যে আইএলটিএস টিচার রাইটিং 1 করাচ্ছে সে আসলে আপনাকে এরকম ধরে ধরে করাচ্ছে কিনা। যদি না করে আমার ভিডিও দেখে আপনি ইনশাআল্লাহ শিখতে পারবেন। আই উইল সি ইউ ইন দ্য নিউ লেসন সাম আদার টাইম। টেক কেয়ার, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।